ভাই করিস যদি কি ভালোবাসা ওই আমি কিনে দিব ওখানে করিস যদি ভালোবাসা পরে বছরে ওই আমি কিনে দিব ওখানে নবনেরা দাঁড়িয়ে আছেন একটু বসুন তাই যে সকল ভাইয়েরা প্রচন্ড শীতকে উপেক্ষা করে সারা রাত্রি জেগে যেভাবে আপনারা দুই দলের থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্বর্গীয় সম্প্রদায়ের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। আর এই ধন্যবাদ জানাতে গিয়ে দেখাবো আপনাদের দ্বিতীয় ছৌ নৃত্য নাট্য। তাই তার দ্বিতীয় ছৌ নৃত্য নাট্য মহাভারতের কাহিনী অবলম্বনে মহাবলীর বোঝার মতো দাদা মায়েদের দেখার মতো এক অর্থ সজল পৌরাণিক পালা, যে পালার নাম রাখা হয়েছে ভীম হস্তে কীচক বধ হইতে অভিমন্যু উত্তরার শুভ বিবাহ। তাই পালা শুরুর পূর্বে পালার সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের সামনে উত্থাপন করি। আপনারা সকলেই জানেন মহাভারতের পাতায় কৌরব পক্ষের সঙ্গে পাণ্ডব পক্ষের পাশা খেলার প্রতিযোগিতা হয়। শকুনির চালে পরাজিত পাণ্ডব পক্ষকে দুর্যোধন 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যাওয়ার নির্দেশ দেয়। 12 বছর বনবাসে অতিবাহিত করার পর পাণ্ডবগণ 1 বছর অজ্ঞাতবাসে কাটিয়েছিল বিরাট রাজার রাজসভায় নিজ নিজ নাম পরিবর্তন করে। যেমন যুধিষ্ঠির কঙ্কবধ নাম ধারণ করেছিল, পল্লব নাম ধারণ করেছিল ভীমসেন, প্রিয়তর নাম ধারণ করেছিল অর্জুন এবং প্রতীক ও তত্ত্বপাল নাম ধারণ করেছিল নকুল ও সহদেব। অপরদিকে দ্রৌপদী সৌরভীর নাম ধারণ করে বিরাট রাজার রানীর কেশ পরিচর্যায় নিযুক্ত ছিল। সেই 1 বছরের কাহিনী আপনাদের আলো উদ্ভাসিত মহান মঞ্চে আমরা ছৌ নৃত্যের মাধ্যমে তুলে ধরছি।
তাই শুরু করতে চলেছি স্বর্গীয় নির্দেশিত দিলীপ মাহাতো পরিচালিত বিনা পানি সৌদিত বিকাশ কেন্দ্রের সমস্ত চৌশিল্পী দ্বারা অভিনীত ভীম হস্তে কীচক মদ হইতে অভিমন্য উত্তরার শুভ বিবাহ। তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ ও যুধিষ্ঠির রূপে কঙ্ক ভাই পাশা খেলে
সংবাদ নেই তো আমার রাজ্যের সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গেই বিরাজমান করছে তো। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমরা সমস্ত রাজ্য পরিভ্রমণ করে এসেছি মহারাজ। আমাদের রাজ্যের সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে মহারাজ। কোথাও কোনো দুঃখের সংবাদ নেই মহারাজ, কোথাও কোনো অপ্রীতকর সংবাদ নেই মহারাজ, কোথাও কোনো অশান্তির বার্তা নেই মহারাজ। সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে মহারাজ। সেনাপতি সৈন্যগণ, তোমরা এখনই বললে আমার রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে। তুমি কোথা থেকে বেঁচে এলো? নারী কণ্ঠস্বর বাঁচাও বাঁচাও রোমে চিৎকার করে করে ডাকছে। কে সেই নারী? কিভাবে বিপদে পড়েছে সেই নারী? আমি যাবো সেই নারীর কাছে, দেখবো তার বিপদের কথা। আপনি তো নিজ চোখে দেখলেন মহারাজ, কিছু কিভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে মহারাজ। এই অপমানের জন্য কৃতজ্ঞ আপনি দণ্ড দিন মহারাজ, এই অপমানের জন্য কৃতজ্ঞ আপনি দণ্ড দিন। শোনো শোনো সৈরত্রী, কৃতজ্ঞের এই ভুলের জন্য কৃতজ্ঞ তুমি ক্ষমা করে দাও সৈরত্রী। ক্ষমাই হলো জীবনের মূল ধর্ম, ক্ষমাই হলো জীবনের মূল কর্ম। কৃতজ্ঞ তুমি ক্ষমা করে দাও সৈরত্রী। না, কৃতজ্ঞ আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। কৃতজ্ঞ ভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমারও পঞ্চগান্ধর্ব স্বামী রয়েছে। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই যাব, এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই যাব। অপমানের তোমার রূপ ও যৌবনে আমি যখন মোহিত হয়েছি সৈরথী, তখন এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো সৈরথী। আজ আমি এই সভা বাড়ি থেকে খালি হাতে ফিরে গেলাম সৈরথী, কিন্তু কথাটা যেন মনে থাকে সৈরথী, এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো সৈরথী, এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো। কথাটা যেন মনে থাকে সৈরথী, কথাটা যেন মনে থাকে। মহারাজ, এখনো কি আপনি চুপ করে থাকবেন মহারাজ? আপনার চোখের সামনে একজন অবলা নারীকে এভাবে অপমানিত কলঙ্কিত হতে হচ্ছে। প্রজা হলো রাজার কাছে পুত্র সম, প্রজার সুখে দুঃখে বিপদে আপদে রাজা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমিও আপনার রাজ্যের একজন প্রজার সম, আমার বিপদের দিনে আপনি যদি এগিয়ে না আসেন, আমি কোথায় যাব? কার কাছে গিয়ে বলবো আমার বিপদের কথা? ও বুঝতে পেরেছি মহারাজ, আপনি যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন আমি বুঝতে পেরেছি আপনিও ধৃতরাষ্ট্রের মতো স্নেহ বসে অন্ধ হয়ে রয়েছেন মহারাজ। তাই তো কৃতজ্ঞ দণ্ড দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই মহারাজ। কৃতজ্ঞ যখন আপনি দণ্ড দিলেন না মহারাজ, তখন আমিও, আমারও পঞ্চগান্ধর্ব স্বামী রয়েছে মহারাজ। তাই তো আমিও আজ এই সভা মাঝে প্রতিজ্ঞা করে যাচ্ছি মহারাজ, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো ৩৩ কোটি দেবতা,
সেই সভাভাবে আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আগামীকালে সূর্য উদয় হয় কৃতক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালে সূর্য উদয় হয় কৃতক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালে সূর্য উদয় হয় কৃতক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। রাজা বিরাট ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ সকলে নিজ নিজ আলোয় ফিরে গেলেন। আর ওদিকে বিরাট রাজা রাজসভায় তৃতীয় পাণ্ডব ভীমসেন বল্লভ নাম ধারণ করে রন্ধন কার্যে নিযুক্ত ছিল। সেই ভীমসেন চলেছেন তার রন্ধনশালার দিকে। আর এই ভীমসেনের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত মহান মঞ্চে যিনি সঙ্গীত পরিবেশন করে রাখালেন, সে হল স্বর্গীয় চাতুর্য ধর্মাতুর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে এক তরুণ ছৌ শিল্পী রাজীব কুমার বেদিয়া।
শুনতে পাচ্ছ তুমি কি রয়েছে রতনতলায়? কে কে রাতে মরে রতনতলায় নারীর কণ্ঠস্বর ভেসে এলো। মনে হচ্ছে কোন চির পরিচিত চেনা নারীর কণ্ঠস্বর। কে সেই নারী? কিবা বিপদে পড়েছে সেই নারী? আমি যাব সেই নারীর কাছে। আমি হলাম হস্তিনাপুরের যুবরাজ। আমি কোনোদিন কারো বিপদে পিছপা হয়নি, আজও হব না। আমি দেখবো সেই নারীর কাছে, যাবো তার বিপদের কথা। সৈরশ্রী হঠাৎ করে কিবা হেতু তুমি এই রতনতলায় এসেছো? সৈরশ্রী ফিরে যাও, ফিরে যাও সৈরশ্রী, এই রতনতলা থেকে ফিরে যাও। যদি তোমাকে কেউ দেখতে পায় তাহলে আমাদের অজ্ঞাতবাস হয়তো আর পূর্ণ হবে না সৈরশ্রী। আমাদেরকে পুনরায় যেতে হবে। 12 বছরের জন্য বনবাসে দুর্যোধনের অভিসন্ধি পূর্ণ হবে সৈরশ্রী। আমি যে ফিরে যেতে আসিনি, আমি যে এসেছি আমার অপমানের কথা জানাতে। তুমি কি জানো না সমাজে কৃষক আমাকে কিভাবে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে? এই অপমানের জন্য তুমি কি কৃষককে দণ্ড দেবে না? আমি সব জানি, আমি সব জানি। তো কালকেই আমি সমাজে কৃষকের পূর্ণ তুমি তোমার দাদার কথাই শুনলে, আমার কথা তুমি একবারও ভাবলে না। তোমার দাদা তো কেবল মাত্র ভাষা ফেলতে জানে আর ক্ষমা করতে জানে, এছাড়া তোমার দাদা আর কি জানে? শোনো শোনো সৈরশ্রী, দাদার কথা মতো আমাদেরকে থাকতে হয়, দাদার কথা মতো আমাদেরকে চলতে হয়। আমি তোমায় কথা দিচ্ছি সৈরশ্রী, আমাদের অজ্ঞাতবাস পূর্ণ হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ ততদিন যে আমি অপেক্ষা করতে পারবো না। আমি যে প্রতিজ্ঞা করেছি আগামীকালের সূর্য উদয় হয় কৃষক দেখবে, নতুবা আমি দেখবো। এ তুমি কি করেছো সৈরশ্রী? তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না সৈরশ্রী, তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না। কোন প্রতিজ্ঞা তুমি আবার পূর্ণ করেছ? হস্তিনাপুরে যেদিন দুঃশাসন আমার বস্ত্র হরণ করেছিল, সেদিনও তো আমি প্রতিজ্ঞা করেছিলাম দুঃশাসনের রক্ত দিয়ে আমি আমার এই কেস যৌথ করবো। তাই তো আজও আমি এই কেস বন্ধন করিনি, এখনো আমার এই কেস খোলা রয়েছে। সেই প্রতিজ্ঞাও তুমি পূর্ণ করনি। আর এই প্রতিজ্ঞাও যদি তুমি পূর্ণ না করো তাহলে আমি আর কোন লজ্জায় বেঁচে থাকবো? আমি হয়তো আত্মহত্যার কথা তুমি জানবে না সৈরশ্রী। আত্মহত্যা মহাপাপ সৈরশ্রী, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা কাপুরুষের কর্ম সৈরশ্রী। আমরা পঞ্চ ভাই থাকতে তুমি কাপুরুষের কর্ম কোনোদিন করবে না সৈরশ্রী। আমি তো তোমার কথা দিলাম আমাদের অজ্ঞাতবাস পূর্ণ হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয় নেব। তারপর কৃষকের এই অবাগের বাগা কপালে কি তুমি দুঃখ ছাড়া সুখ কোনদিন লিখলে না ঠাকুর? এই অবাগের বাগা কপালে কি তুমি দুঃখ ছাড়া সুখ কোনদিন লিখলে না? এই দুঃখ সর্বদা বিরাট রাজ্যে করেছি রাস্তায় থাকে না ঘরে
রাজ্য সভা কি করিল কেননা সৈরন্ধ্রী এভাবে তোমার চোখের জল দেখে আমি কিছুতেই শান্ত থাকতে পারি না সৈরন্ধ্রী এভাবে তুমি কেটে কেটে আমায় দুর্বল করো না সৈরন্ধ্রী এভাবে তুমি কেটে কেটে আমায় দুর্বল করো না কত আশা কত স্বপ্ন নিয়ে আমি পঞ্চস্বামীকে আপন করেছিলাম আমি ভেবেছিলাম আমি হস্তিনাপুরের রাজরানী হব কিন্তু কি পেলাম জীবনে আমি দুঃখ ছাড়া দুঃখকে অভাগীর কপালে কোনোদিন জুটবে না ঠাকুর দুঃখ ছাড়া দুঃখকে জন্ম জন্মান্তর এই অভাগীর কপালে জুটবে না পাখি জন প্রিয় দয়া সৈরন্ধ্রীকে কৃতজ্ঞ সংবাদ দেয় সে রাত্রিবেলায় নৃত্যশালায় গোপনে তার সঙ্গে দেখা করবে আর এদিকে পূর্ব পরিকল্পিত অনুসারে পূর্বে থেকে নৃত্যশালায় লুকিয়েছিলেন ভীমসেন আর ওদিক থেকে উন্মত্ত অবস্থায় ছুটে আসছেন কৃতক নৃত্যশালার দিকে
আমার কর্তব্য হলে আমি যে আরো উন্নত আরো পাগল হয়ে যাচ্ছি সৈরথী। তুমি তো আমার কথা দিয়েছিলে সৈরথী, রাত্রিবেলায় আমরা নৃত্যশালায় গোপনে দুজনে মিলিত হব। তুমি আমার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে সৈরথী। না 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 সৈরথী, তোমার চোখের চাউনি মুখের ভাষা আমি বুঝতে পেরেছি। তুমি পঞ্চ স্বামীকে নিয়ে সুখে নাও সৈরথী। এসো এসো সৈরথী, আমার হৃদয় পক্ষে ধরা দিয়ে আমার উত্তপ্ত হৃদয়কে শান্ত করো। আমি তোমাকে রাজ রানী করে রাখবো সৈরথী। ভয় নেই তোমার আর পঞ্চগান্ধর্ব স্বামীর। আসবে না আসবে না সৈরথী, তুমি আমায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে। না না না, এ হতে পারে না সৈরথী, এ হতে পারে না। তুমি হঠাৎ করে এখানে কেন লুকিয়ে রয়েছো সৈরথী? এসো এসো সৈরথী, আমি তো তোমায় কথা দিলাম আমি তোমাকে রাজরানী করে রাখবো। আসবে না সৈরথী, আসবে না। আমি নিজেই যাচ্ছি সৈরথী, তোমার বিহনে আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না সৈরথী। আমি নিজেই যাচ্ছি তোমার কাছে সৈরথী, আমি আসছি সৈরথী। হঠাৎ করে তুমি এই রন্ধনশালায় কেন এসেছো বল্লভ? এই নৃত্যশালায় তো বৃহন্নারার থাকার কথা। এই নৃত্যশালায় বৃহন্নারা উত্তরাকে নৃত্য শিক্ষা দেয়, তবে তুমি কেন এসেছো বল্লভ? এখনো কি তুমি আমাকে চিনতে পারলে না? কিছু এখনো কি তুমি আমাকে চিনতে পারলে না? আমি কে? ও বুঝতে পেরেছি, তোমার বলে বলি আনয় সৈরথীর প্রতিজ্ঞা করেছে আগামীকালের সূর্য উদয় আমি দেখবো না। ঠিক আছে বল্লভ, আমাকে যেতে দাও, অস্ত্রাগারে অস্ত্র নিয়ে আসতে দাও। তারপর দেখি তুমি কত তত্ত্ব দাও। আমি তোমাকে কিছুতে এই নৃত্যশালা থেকে বাইরে যেতে দেবো না। আজকের রাত্রিতে এই নৃত্যশালাতে তোমার শেষ রাত্রি হবে। কিন্তু আজকের রাত্রিতে এই নৃত্যশালাতে তোমার শেষ রাত্রি হবে। স্পর্শ করেছ, তুমি আগুনে হাত দিয়েছো কৃষক, তুমি আগুনে হাত দিয়েছো। কোথায় কোথায় রয়েছে সৈরথী? নৃত্যশালায় এসে দেখে যাও, তোমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি সৈরথী। আগামীকালের সূর্য উদয় কৃষক আর দেখবে না সৈরথী, আসবে না, আসবে না সৈরথী। অভিমান করে তুমি আমার কাছ থেকে চলে গেছো। শোনো সৈরথী, আমাদের যেদিন ওকে 8 মাস পূর্ণ হবে, যেদিন আমরা ফিরে যাবো হস্তিনাপুরে, সেদিন দুঃশাসনের রক্ত দিয়ে আমি তোমার কেস দৌত করবো সৈরথী। দুঃশাসনের রক্ত দিয়ে আমি তোমার কেস দৌত করবো। আমি আসছি সৈরথী। ওদিকে মৎস্য রাজার দেশে
সেনাপতি কীচক হয়েছে হত্যা। সেই সুযোগ বুঝে হস্তিনাপুর থেকে রাজা দুর্যোধন বিশাল সৈন্যবাহিনী নিয়ে মৎস্য রাজা দেশে আক্রমণ করেছে। তাদের গাভী নিয়ে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় বৃহন্নলারূপী অর্জুন তাদেরকে প্রতিহত করে পুনরায় সমস্ত গাভী ফিরিয়ে নিয়ে এসেছে। আর এদিকে আজ তাদের অজ্ঞাতবাস পূর্ণ হয়েছে। রাজা বিরাট নিজ রাজসভার দিকে করছেন আগমন। তোরে পাঠাইল অবন রে ইকে তোরে পাঠাইল তবে কোন রাজার ই বেটার তো আর ঘুরিস বনে পরিবেশন করে দেখাবে সে হল স্বর্গীয় দুর্যোধন মাতর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার সনাম ধন্য ছৌশিল্পী বিপ্লব সিং সর্দার।
রাজা বিরাট নিজ রাজসভায় উপবেশন করেছেন, আর ওদিকে পঞ্চপাণ্ডব তাদের নিজ রূপ ধারণ করে আজকে তাদের অজ্ঞাতবাস পূর্ণ হয়েছে। তাই রাজা বিরাটের রাজসভায় তারা বিদায় নেওয়ার জন্য আগমন করছে। এখনো কি আপনি আমাদের চিনতে পারলেন না মহারাজ? এখনো কি আপনি আমাদের চিনতে পারলেন না? আমি বল্লভ নই, আমি হলাম দ্বিতীয় পাণ্ডব ভীমসেন। কি বললে তুমি? কি বললে তুমি? তুমি হলে দ্বিতীয় পাণ্ডব ভীমসেন। তাহলে তাহলে কম্পকে তবে যুধিষ্ঠির। হ্যাঁ মহারাজ, আপনি ঠিক বুঝেছেন। কম্প হল যুধিষ্ঠির, বৃহন্নলা হল অর্জুন এবং প্রতীক ও তত্ত্বপাল হল নকুল ও সহদেব। সৈরন্তি হল আমাদের পাঞ্চালী। আমাদের অজ্ঞাতবাস পূর্ণ হয়েছে মহারাজ, তাই এরপর আমরা আপনার কাছে বিদায় দিতে এসেছি। শোনো শোনো বল্লভ, শোনো বল্লভ, তোমাদের উপর যে খারাপ কর্ম আমি করেছি এর জন্য তোমরা আমাকে ক্ষমা করে দাও বল্লভ, এর জন্য তোমরা আমাকে ক্ষমা করে দাও। না না মহারাজ, ক্ষমার কোনো কথা নেই। যা কর্ম তা ঘটে গেছে, কাজেই আপনি আমাদেরকে বিদায় দিন মহারাজ। আমরা ফিরে যাব পুনরায় হস্তিনাপুরে। শোনো শোনো বল্লভ, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। এই কথা যদি তোমরা রাখবে তাহলে আমাদের এই 1 বছরের যে সম্পর্ক তা আত্মীয়ে পরিণত হবে। আমি চাই আমার মেয়ে উত্তরার সঙ্গে অর্জুনের শুভ বিবাহ দেওয়ার জন্য। এই আপনি কি বলছেন মহারাজ? আমি তা কেমন করে স্বীকার করতে পারি? অর্জুনকে তুমি বলো, শোনো অর্জুন, তুমি কি আমার মেয়ে উত্তরাকে বিবাহ করতে রাজি আছো? না না মহারাজ, এ হতে
হতে পারে না মহারাজ। আমি উত্তরাকে নিত্য শিক্ষা দিয়েছি, সে আমার কন্যার মতো, কাজেই আমি তাকে বিবাহ করতে পারি না। তবে হ্যাঁ, আমার পুত্র অভিমন্যু রয়েছে, তার সঙ্গে উত্তরার অবশ্যই বিবাহ দেব, তার সঙ্গে উত্তরার অবশ্যই বিবাহ দেব। এই তোরা কে আছিস? অন্তঃপুর থেকে আমার মেয়ে উত্তরাকে কনের সাজে সাজিয়ে নিয়ে আয়, আর সমস্ত রাজ্য খবর ছড়িয়ে দে, আজকে আমার কন্যা উত্তরার বিবাহ হবে অর্জুন পুত্র অভিমন্যুর সঙ্গে। আস্তে আস্তে নিয়ে যাবি, বুঝলি তো? আস্তে আস্তে নিয়ে যাবি তো। কোন দিকে নিয়ে যাচ্ছিস রে? এইদিকে, এইদিকে আস্তে আস্তে না ভাবিস, বুঝলিস না? বেরেকটা ধরল না জামাইটা এত ভারী লাগছে না বাবু, বাবু আমি এত ওজন উঠাই নি বাবু, যেমন বুঝাতে ছিল যেমন আমার খুশি যাবে ভাই বাবুরা বলে দিচ্ছি রে বাবু। আরে শোন 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 শোন, বলছি এইদিকে শোন, এইদিকে দেখ, কাকিরা জেঠিরা মছিরা সবাই রেডি। এইদিকে ভালো দেখ, এইদিকে সব কাকারা জেঠারা সবাই রেডি, আর এইদিকে দেখেন এইদিকে কানিটিরাও সব রেডি, এইদিকে বরকনাও রেডি। কিন্তু এখনো সালা আমাদের পুরো ইচ্ছা বড় দৌড় এখনো আইলো না, বুঝলে না? দেখো দেখো, জলদি করে যা ডাকে নিয়ে আয়, জলদি করে ডাকে নিয়ে আয়। আই শুনেলে শোন 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 শোন, বলছি কি তো ডাকতে যেতে হবে এখন, কোন মিডিয়ার যুগে ফোনটা আনিস না। ফোনটা তুই আনিস নাই নাকি? ফোনটা মাইরি আনতে ভুলে যায়। আই শুনেলে তো যা, তোকে যেতে হবে, ঠাকুরটাকে ডাকে নিয়ে আয়, জলদি করে ঠাকুরটাকে ডাকে নিয়ে আয়, একদম দেরি করিস না। যা 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 যা। বলো ঠাকুর বলবা, কোন ঠাকুরকে ধরে নিয়ে এলো রে? এই যে ঠাকুরের ভাইকে নিয়ে চলে আসছে, এই
তোরা কি ভাবলি আমি কোনো বিহাটা দিতে পারবো না? এটাকে কিভাবে ঠিক করা? আমি জলদি তো ঠাকুর মশাই তো কোনো না, ঠাকুর মশাই যাবে না, বাবা যাবে না, চলো বিহাটা দিয়ে নাও। হ্যাঁ রে কি বাবা পর কন্যা গেলে কই রে কি বাবা এই কন্যা বলে যাবে? ঠাকুর মশাই তোমার নজরটা বড় খারাপ, এইদিকে দেখতে পাচ্ছ না, এইদিকে বসে আছে না। ও আচ্ছা, হ্যাঁ তো বর আইলো রে কি বাবা, এত ডিজে বাজিল আর বলছে বর আইলো। এই তো দেখো আমারও বসে আছে, দেখো এইটাই বিয়ে করলো তো কি শালা লাজো নাই আলো যাও না, বরের প্লেটা একদম ঢুকে দিয়েছে। যাবার সময় বিশা পড়ে তোকে একটা লম্বা দেখে চকলেট কিনে দেবো। চকলেটটা গেলেই মনে হয় বুঝা যে আমার পেট দোকানে চলে যাবে নাকি। হাই ছেলে মেলায় আইসক্রিম আছে কেন, একটা তোকে চকোবার কিনে দিব। হ্যাঁ চুষে চুষে করে যাবে। আমি কোনো ছোট ছেলে বলি না, বিশেষ চকোবার খাবো তো কি করবি রে? বিহা করবো। কি বললি? বিহা করবো বলছি নয়, শালা সত্যিই পাচ্ছে না একবারের বোতারে। বিহা করবি? হ্যাঁ রে শোন 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 শোন, তো বিহা করলে একটা কন্যার দরকার হয়েছে তো জানিস না? তো কন্যাটা দেখেছিস না? কেন দেখি নাই? আইসিলে বর বাবুকে নিয়ে কাঁদকাই করে যখন আলি তখন দেখেছিস না? কন্যাটার সঙ্গে দুটা কেমন আছে, ঝিলির মিলি ঝিলির শাড়ি ঝিলিক মারে গেল, গেল তো গেল শেষে ছুরি চালাই। দেখেছিস না? হাই ভালে রে, এইদিকে ভালে রে, ওই ঘিয়া রঙের শাড়িটা দেখেছিস না? তোদের দ্বারাই তো কিছু হবে নাই বাপ। ঠাকুরটাকে যায় ধৈলাবো, যদি কোন রকম লাগাই দেয় না চটল কোনো মঠ বিহা পাই করে দিব, বুঝলি না? বলি ও ঠাকুর মশাই প্রণাম হয় বাবা, আশীর্বাদ করি বাপ, তোর ঘরে ছাগল বেরিয়ে বুঝে যাবে। বা ঠাকুর ভালো আশীর্বাদ দিলে তো বলি ছাগল বেরিয়ে গেলে চড়াবে কে? শোনো না ঠাকুর মশাই এইদিকে আসো, দূর দিকে আসো, তোমার লাজ লাগছে, দূর দিকে আসো। বলছি কি ঠাকুর মশাই, ওই যে ওইদিকে ভালো নয়, ওই ঘিয়া শাড়িটা পরে আছে না, ওইটার সঙ্গে লাগাই দাও না বাবা, 10,000 দিব, 10,000। আরে তো 10,000 টাকা এখন পকেটে রাখ, বুঝলে না? রাজা ঘরের ভোজটা খায়ে শরীরটা তো বাগাইলে, আর তারপরে ওই যে হাতে বুবালে দেখ নানি বুড়িটা যেটা এসেছে না, ওই দেখ বাসটা জৈতুক নেই, ওইটার সঙ্গে তোর সঙ্গে কালেই তোর বিহা দিয়ে দেবো। ঠাকুর মশাই তুমি বিহাটা শুরু করো না বাবা, বিহাটা শুরু করো, একদম দেরি করবে না, বিহাটা শুরু করো। হ্যাঁ পর কন্যাগুলোকে উঠাও, আর আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা একসঙ্গে দুজনে বলবে। ঠিক আছে বলবো বাবা, তাড়াতাড়ি বিবাহটা শুরু করো, নাহলে জল আসে গেলে একদম ডিস্টার্ব হয়ে যাবে, জানো তো? বলো। ফাল্গুন মাসে শুক্রপক্ষে বাবা
মহামান্য শহীদত্ত মন্ডলী মাতৃমন্ডলী ও আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা দূরদর্শন খ্যাত শিল্পী স্বর্গীয় দুর্যোধন মাতর তৃতীয় পালা কৃষক পদ হইতে অভিমন্যু উত্তরার শুভ বিবাহ পালাখানি হলো এখানে সমাপন।